আমি আগে প্রোনাউন সম্পর্কে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমি এই পার্সোনাল প্রোনাউন এবং এই পজিটিভ প্রোনাউন সম্পর্কে আলোচনা করেছিলাম। তাহলে আজকে আমরা ডিসকাস করব এই বাকি প্রোনাউনগুলো নিয়ে, এক এক করে আমরা ডিসকাস করব। আর আরেকটা কথা বলে রাখি, যারা তোমরা এই পার্সোনাল প্রোনাউন এবং পজিটিভ প্রোনাউন নিয়ে আমার যে ভিডিওটা ছিল সেটা যারা না দেখেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তার ওই ভিডিওটা দেখে নাও। আমি ডেসক্রিপশন বক্সে আমি ওর লিংক দিয়ে দেবো। হাই ফ্রেন্ডস, আমি সাগর আর তোমরা দেখছো আমার চ্যানেল লার্ন ইংলিশ উইথ সাগর। আমি এই চ্যানেলে ইংলিশ গ্রামার এবং লিটারেচারের উপর বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। তোমাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তাহলে প্রথমে আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই ডেমনস্ট্রেটিভ কথাটা আসছে কোথা থেকে? ডেমনস্ট্রেট থেকে। ডেমনস্ট্রেট কথাটা মানে হচ্ছে দেখানো কাউকে বা প্রদর্শন করা। কোনগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? these, that আর those। তাহলে these হচ্ছে সিঙ্গুলার, these হচ্ছে প্লুরাল, that হচ্ছে সিঙ্গুলার, those হচ্ছে প্লুরাল। তাহলে এগুলো আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করব কি করে? আমি কি বললাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ব্যবহার হবে কিসের জন্য? কোনো কিছু শো করার জন্য। কারণ ডেমনস্ট্রেট কথাটার মানে হচ্ছে শো করা বা দেখানো। তাহলে কোনো একটা সেন্টেন্সে আমি এই প্রোনাউনটাকে ব্যবহার করব যখন, তার মানে হচ্ছে কাউকে তখন আমি কোনো একটা জিনিস দেখাবো বা তাকে সেটা আমি প্রদর্শন করব। কিরকম? যেমন একটা সেন্টেন্স লিখছি, দেখো, আই ওয়ান্ট দ্যাট, মানে হচ্ছে আমি ওটা চাই। আমি ওটা চাই কখন বলবো? যখন আমি কাউকে কোনো একটা জিনিস দেখিয়ে বলবো যে আমি ওটা চাই। ঠিক আছে? আর একটা জিনিস বলি, এই দিস এবং দিসটা এবং দিসটা এটা কোনো কাছের জিনিসকে দেখানোর জন্য ব্যবহার করা হয়। আর দ্যাট এবং দোজ ওগুলো, এই দুটো জিনিস আমি ব্যবহার করবো, এই দুটো প্রোনাউনকে ব্যবহার করবো যখন দূরের কোনো জিনিসকে দেখাবো। তাহলে আই ওয়ান্ট দ্যাট, আমি ওইটা চাই। তাহলে ওইটা চাই মানে কোন একটা জিনিসের জন্য আমি কাউকে দেখিয়ে বলছি যে আমি ওই জিনিসটা চাই। ওই জিনিসটা মানে সেই জিনিসটা একটা নাম আছে, সেই নামের পরিবর্তে আমি ব্যবহার করছি দ্যাট। তাহলে এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি, দেখো, you take this bag, I will take that। এবার ব্যাপারটা জিনিস, you take this bag, তুমি এই ব্যাগটা নাও, I will take that, আমি ওইটা নেব। এবার বলো দেখি, ওইটা বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? ব্যাগ, ওই ব্যাগটা নাও। কিন্তু দেখো আমি আর ব্যাগটা এখানে লিখছি না, সেই ব্যাগ যে নাউনটা সেটাকে রিপ্লেস করছে এই ব্যাগটা। তাহলে নাউনের প্রোনাউনের কাজ হচ্ছে কি? নাউনকে রিপ্লেস করা। এইটা হচ্ছে, এই ব্যাগটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার আছে, দেখো এইখানেও দিস আমি কথাটা ব্যবহার করছি, দিস শব্দটা। তাহলে এটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? না, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নয়। তার কারণ হচ্ছে কি, দিসের পরে আমি একটা নাউন লিখছি। তাহলে এটা কি? এই দিসটা যখন আমি ব্যাগের আগে ব্যবহার করলাম, ব্যাগটা হচ্ছে একটা নাউন, তখন এই দিসটা কি করছে? এই দিসটা এই ব্যাগটাকে কোয়ালিফাই করছে, মানে এই ব্যাগটা সম্বন্ধে আমাকে বলছে বা ব্যাগটাকে দেখাচ্ছে। তাহলে এই দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই কখন তুমি বুঝবে যে কোনটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কোনটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? সব সময় দেখবে এই প্রোনাউনগুলো, এই শব্দগুলো যখন আমি ব্যবহার করব, তারপরে যদি কোনো নাউন থাকে তাহলে ডেফিনেটলি জানবে যে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু তারপরে যদি কোনো নাউন যদি না থাকে তার মানে সেটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো এরপরে কিন্তু কোনো নাউন নেই, তাহলে এটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর এইটার পরে কি রয়েছে? একটা নাউন রয়েছে, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এরপরে আসবো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনে। এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে, এটা কিন্তু পার্সোনাল প্রোনাউন থেকে আসে। তোমাদের মনে আছে পার্সোনাল প্রোনাউন আমি কোনগুলো বলেছিলাম? আই, ইউ, দে, সি, হি, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন।
তাহলে পার্সোনাল প্রোনাউন থেকে কিভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি হয়েছে দেখো, myself, ourselves, yourself, yourselves, himself, herself, themselves আর itself। তাহলে এই মাইসেলফটা কোথা থেকে এসেছে? আই থেকে। আই থেকে মাইসেলফ, উই থেকে আওয়ারসেলফ, ইউ থেকে ইয়োরসেলফ, আবার যদি প্লুরাল হয় তাহলে ইয়োরসেলফস, হি থেকে হিমসেলফ, সি থেকে হারসেলফ, দে থেকে দেমসেলফ আর ইট থেকে হচ্ছে ইটসেলফ। তাহলে এই পার্সোনাল প্রোনাউন আমি বলছিলাম যে আই থেকে মাইসেলফ তৈরি হচ্ছে, এই আই যে পার্সনটা সেটাই হচ্ছে মাইসেলফ। এবারে এখানে তুমি দেখো যে এখানে আমি সেলফ লিখছি, এখানে সেলফ লিখছি, কারণ যেগুলো প্লুরাল থাকছে সেগুলোতে সেলফ হচ্ছে। আমরা জানি যে সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় যদি কোনো একটা শব্দের শেষে যদি এফ থাকে তাহলে সেটা ভিইএস হয়ে যায়। তাহলে দেখো যেমন দে থেকে দেমসেলফ হচ্ছে, দে হচ্ছে প্লুরাল, সেই জন্য এটা হচ্ছে দেমসেলফ। তাহলে এটা আমি সেন্টেন্সে ব্যবহার করে দেখি যে এই প্রোনাউন গুলো আসলে কি। I hurt myself, তার মানে হচ্ছে আমি নিজেকে আঘাত করেছিলাম। তাহলে এই আই আর মাইসেলফ এটা হচ্ছে সেম পারসন। আবার যদি আমি হি লিখি, হি হার্ট, তাহলে কি হবে? হিমসেলফ। তাহলে এই হি আর হিমসেলফ কিন্তু সেম পারসন, বোঝা গেল? সেই জন্য আমি বলেছিলাম যে এটা পার্সোনাল প্রোনাউনের সাথে সম্পর্কিত। এবারে আসি এমফ্যাটিক প্রোনাউনের ক্ষেত্রে। এই এমফ্যাটিক প্রোনাউন হচ্ছে কোনগুলো? এই সেম রিফ্লেক্সিভ প্রোনাউন যেগুলো সেইগুলোই হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। কোনগুলো? এই যে বললাম মাইসেলফ, ইয়োরসেলফ, ইয়োরসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফ, ইটসেলফ, এগুলো সবই হচ্ছে কি এমফ্যাটিক প্রোনাউন। তাহলে আমি পার্থক্য কি করে করব এমফ্যাটিক প্রোনাউনের সাথে রিফ্লেক্সিভ প্রোনাউনের? আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। I myself was present there, দেখো এইখানেও মাইসেলফ আছে, আবার এখানেও মাইসেলফ আছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই এমফ্যাটিক প্রোনাউন যেটা বলছি আমি, এমফ্যাটিক কথাটা আসছে কোথা থেকে? এমফ্যাটিক কথাটা আসছে এমফাসিস থেকে। এমফাসিস কথাটা মানে হচ্ছে জোর দেওয়া, কোনো কিছুর উপরে জোর দেওয়া। তাহলে এই এমফাসিস থেকে আসছে এমফ্যাটিক। তাহলে এমফাসিস কথাটা এখানে কিভাবে প্রয়োগ হচ্ছে দেখো, I myself was present there কথাটার মানে হচ্ছে আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। এই কথাটার মানে কি? আমি তো বলতে পারতাম শুধুমাত্র আমি সেখানে উপস্থিত ছিলাম। তাহলে I myself was present there মানে হচ্ছে আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। আমি এই উপস্থিত, আমার যে সেখানে উপস্থিত থাকাটা সেটার উপরে আমি যোগ দিতে চাইছি, তার জন্য আমি এই myself শব্দটা ব্যবহার করছি। তাহলে এই myselfটা শুধুমাত্র বসছে কিসের জন্য? এই সেন্টেন্সটাতে যোগ দেওয়ার জন্য, এই I এর উপর যোগ দেওয়ার জন্য, মানে এমফাসাইজ করার জন্য। তাহলে এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তুমি এমফ্যাটিক প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের পার্থক্য আরেকটা ভাবে তুমি করতে পারো। এইখানে মাইসেলফটা হচ্ছে অবজেক্ট, এই ভার্বটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট কাকে বলে না? ভার্বকে আমি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে কি? আই হার্ট মাইসেলফ, আমি নিজেকে আঘাত করেছিলাম। কাকে? নিজেকে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। কিন্তু এইখানে আই আর মাইসেলফ এখানে অবজেক্ট, কিন্তু এই মাইসেলফটা কিন্তু অবজেক্ট নয়। আরেকটা জিনিস কি? আরেকটা জিনিস হচ্ছে কি? আরেকটা জিনিস হচ্ছে যে এই যে মাইসেলফ কথাটা আমি যখন এমফ্যাটিক প্রোনাউন হিসেবে ব্যবহার করছি, এই যে কি বললাম, যখন সেন্টেন্সে জোর দেওয়ার জন্য ব্যবহার করছি, এই মাইসেলফটা কিন্তু আমি সেন্টেন্স থেকে তুলে দিতে পারি। তার মানে হচ্ছে যে মাইসেলফ যে প্রোনাউনটা আছে, যে এমফ্যাটিক প্রোনাউনটা আছে, সেটা আমার সেন্টেন্সে সেরকম ভাবে যুক্ত নয় যেমন রিফ্লেক্সিভ প্রোনাউনে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনে কি বললাম যে সেলফ ওয়ার্ডটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, তাহলে আমি সেটা সেন্টেন্স থেকে তুলতে পারছি না। আমি যদি বলি যে আই হার্ট মাইসেলফ, তাহলে বলো দেখি আমি এই ওয়ার্ডটাকে এই সেন্টেন্স থেকে তুলতে পারবো? তাহলে হয়ে যেত আই হার্ট, তাহলে সেন্টেন্সটা ইনকমপ্লিট।
এটা হচ্ছে অবজেক্ট, ইট ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সেন্টেন্স। কিন্তু এখানে যখন বলছি আই মাইসেলফ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, ধরো এখানে কি মানে মানে দাঁড়ালো যে আমি স্বয়ং বা আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু আমি মাইসেলফ ওয়ার্ডটা যদি তুলে দিই কি দাঁড়ায়, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার, মানে আমি সেখানে উপস্থিত ছিলাম। তার মানে হচ্ছে এই মাইসেলফটা কি নয়, সেন্টেন্সের ইন্টিগ্রাল পার্ট নয়, মানে এটা আমি সেন্টেন্স থেকে তুলেও দিতে পারি। এটা কেবলমাত্র ব্যবহার হচ্ছে কিসের জন্য, যোগ দেওয়ার জন্য, সেই জন্য এটা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। তাহলে তোমরা রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনের পার্থক্য নিশ্চয়ই বুঝতে পারলে। এবারে আসি ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউন, ইন্ট্রোগেটিভ প্রোনাউন কোথা থেকে আসছে? ইন্ট্রোগেটিভ শব্দটা ইন্টারোগেট থেকে। ইন্টারোগেট কথাটার মানে হচ্ছে প্রশ্ন করা। তাহলে বুঝতে পারছো যে ইন্ট্রোগেটিভ প্রোনাউন মানে হচ্ছে সেই প্রোনাউন গুলো যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করব। তাহলে কি রকম? এই যে হু, হুইচ, হোয়াট, এগুলো দিয়ে আমরা কি করি? এগুলো দিয়ে আমরা প্রশ্ন করি। তাহলে প্রশ্ন করার জন্য আমরা যখন এই প্রোনাউন গুলো ব্যবহার করব, এই শব্দগুলোকে যখন ব্যবহার করব, তখন সেগুলোকে আমরা বলবো কি? ইন্ট্রোগেটিভ প্রোনাউন। আরেকটা জিনিস তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, এইগুলো কিন্তু ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভও হতে পারে, এবং সেই পার্থক্যটা তোমরা করবে কি করবে সেটাও আমি বলে দিচ্ছি। এখানে আমি লিখি হু ইজ ইওর ফাদার, মানে কি? তোমার বাবা কে? তাহলে এইটা হুটা কেন প্রোনাউন বলছি আমি? তার কারণ হচ্ছে এর উত্তরেতে একটা নাম আসবে, যে আমার বাবার নাম হচ্ছে এই। তাহলে এই হুটার জায়গায় আমি একটা কি বসাতে পারতাম? নাম, বা বসাতে পারি। যখন এর আনসারটা পাবো তখন একটা নাম আসবে সেই উত্তরটাতে। এই হুটা হচ্ছে সেই নামের পরিবর্তে বসছে, এবং এটা ব্যবহার করছি কিসের জন্য? কোশ্চেন করার জন্য বা ইন্টারোগেট করার জন্য। সেই জন্য এটা হয়ে গেল কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার বলতে পারি কি? হুইচ ইজ ইওর বুক, তার মানে তোমার বই কোনটা? তাহলে এখানে আমি একই সেম, এটা যেহেতু কি একটা বস্তু সেই জন্য আমি হুইচ ব্যবহার করছি, আর ফাদার হচ্ছে পার্সন তার জন্য আমি হু ব্যবহার করছি। তাহলে এই একই জিনিস, এটাও একটা বইয়ের নাম আসবে বা বইটাকে দেখানো হবে যে এই বইটা আমার। তাহলে এই হুইচটা আমি ব্যবহার করছি কোশ্চেন করার জন্য। তাহলে এই হুইচটা হয়ে যাচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। আবার ব্যবহার করতে পারি কি? হোয়াট ইজ ইওর ফাদার, তার মানে হচ্ছে তোমার বাবা কি করে। তাহলে এই যে হোয়াট, এই হোয়াট প্রশ্নটার আমি কিন্তু একটা উত্তর পাবো কি? যে কেউ বলবে ডাক্তার, কেউ বলবে ইঞ্জিনিয়ার বা অন্য কিছু, কেউ বলতে পারে ফার্মার। তাহলে আমি যে আনসারটা পাবো সেই আনসারের জায়গায় আমি কি পাবো? একটা নাউন। তাহলে এই সেই নাউনটাকে কেউ বলতে পারে মাই ফাদার ইজ ডক্টর, তাহলে ডক্টর একটা নাউন। তাহলে এই হোয়াটটা রিপ্লেস করছি কোনটাকে? সেই ডক্টর নাউনটাকে। তাহলে এই হোয়াটটা হয়ে গেল কি? ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এবারে আসি ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভের কথা। তোমরা মনে রাখবে একটা জিনিস, যে অ্যাডজেক্টিভ যখনই বলছি সেই অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন থাকবে। তার কারণ অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে কি? নাউনকে কোয়ালিফাই করা। তাহলে দেখো আমি বলছি হুইচ বুক ইজ ইয়োর্স, তার মানে হচ্ছে তোমার বই কোনটা? একই। তাহলে হুইচ ইজ ইয়োর বুক, আর এইটা দেখো হুইচ বুক ইজ ইয়োর্স। তাহলে এইখানে হুইচটা কি? হুইচের পরে বুক বসছে, দেখো এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ। আর হুইচ এটা পরে কোনো নাউন কিন্তু নেই, এটা হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। বোঝা গেল? এবারে দেখো রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে যে তোমাদের একটু আগে যেটা বললাম ইন্ট্রোগেটিভ প্রোনাউন এবং ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ, সেই রকমই এগুলো হু, হুইচ, হোয়াট, এগুলো দিয়ে আমরা ব্যবহার করব। কিন্তু এর ব্যবহারটার মধ্যে পার্থক্য আছে। যখন আমি কি বললাম, কোন একটা নাউনকে রিপ্লেস করছে সেখানে এবং আমি প্রশ্ন করছি সেই প্রোনাউনগুলো দিয়ে, তখন সেটাকে আমি কি বলছি? ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কিন্তু যখন এটা আমি একটা সেন্টেন্সে ব্যবহার করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে দিস ইজ দ্য বুক হুইচ
ইউ লেন্ড মি, মানে হচ্ছে এটা সেই বইটা যেটা তুমি আমাকে ধার দিয়েছিলে। এইবারে দেখো একটা জিনিস, এই যে হুইচ শব্দটা এইটা রিলেট করছে। দেখো রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে যখন কোনো একটা নাউনের সাথে সম্পর্ক থাকছে। এই হুইচটা কোনটা বলো দেখি? এটা হচ্ছে সেই বইটা যেটা তুমি আমাকে ধার দিয়েছিলে। লেন্ড হচ্ছে লেন্ডের পাস্ট টেন্স, লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। তাহলে এই হুইচটা হচ্ছে কোন নাউনটা? এই নাউনটা। তাহলে এই নাউনটার পরিবর্তে আমি বসাচ্ছি হুইচ, যেটা মানে কোনটা? এই বইটা। তাহলে এইটাও কিন্তু এই বুকটার জন্যই বসছে। এই বুকটাকে আমি আবার লিখছি না, তার জায়গায় কি ব্যবহার করছি? হুইচ। তাহলে হুইচ ইউ লেন্ড মি, যেটা তুমি আমাকে ধার দিয়েছিলে। তাহলে এই বুকটার সাথে হুইচের একটা রিলেশন থাকছে, সেই জন্য এটাকে আমি বলছি রিলেটিভ প্রোনাউন। অন্য একটা উদাহরণ দিচ্ছি, তাহলে দেখো হি ইজ দ্য ম্যান who helped me, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমাকে সাহায্য করেছিলেন। এবারে দেখো এই হুটা হচ্ছে কে? এই ম্যান। বুঝতে পারছো? তাহলে এই ম্যানটা আর হুটা হচ্ছে সেম পারসন, তাহলে এর সাথে এর একটা সম্পর্ক রয়েছে। এই ম্যানটাই হচ্ছে হু। তাহলে এই ম্যানটাকে আমি কি বলবো? যেহেতু এই ম্যানটার জন্য আমি হুটাকে বসাচ্ছি আর সেটাকে রিলেট করছে, এই ম্যানটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। যেহেতু সে আগে বসছে, অ্যান্টিসিডেন্ট কেন বলছি? আগে বসছে এবং পরে যে প্রোনাউনটাকে ব্যবহার করছি তার সাথে একটা রিলেশন তৈরি করছে, সেই জন্য এটা বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। আর এটা হচ্ছে প্রোনাউন। কি প্রোনাউন? এই রিলেশনটা তৈরি করছে, সেই জন্য এটা বলছি আমি রিলেটিভ প্রোনাউন। ওকে, এবার আসি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনগুলো? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইজ, ইদার, নিদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে এগুলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কেন বলছি? না, এইগুলো অনেকগুলো কোন একটা নাউন আছে, সেই নাউনগুলো থেকে আমি পৃথক করে আলাদা আলাদা করে বলছি। কিরকম দেখো, ইচ অফ দ্য বয়েজ was given a prize, মানে হচ্ছে প্রত্যেকটা ছেলেকে একটা করে প্রাইজ দেওয়া হয়েছিল। এবারে ইচ, এই যে বয়েজ অনেকগুলো ছেলে ছিল, তাদের মধ্যে থেকে প্রত্যেককে আমি আলাদা আলাদা করলাম, ভাগ করলাম। এই ভাগ ডিস্ট্রিবিউট কথাটা মানে কি? ভাগ করা। তাহলে প্রত্যেককে আলাদা করলাম, সেই প্রত্যেককে একটা করে প্রাইজ দেওয়া হয়েছিল। এবারে তুমি বলবে যে এখানে ওয়াজ কেন হলো সিঙ্গুলার? এই বয়েজটা কিন্তু সাবজেক্ট নয়, এই ইজটা হচ্ছে সাবজেক্ট। ইজ যখনই তুমি ব্যবহার করবে তুমি জানবে যে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, সেই জন্য তোমাকে ওয়াজ বসাতে হবে। তাহলে ইচ অফ দ্য বয়েজ ওয়াজ গিভেন এ প্রাইজ, তাহলে এই ইজটা হচ্ছে কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এভরিটা নয়, কিন্তু এভরি সম্বন্ধে আমি পরে বলবো, এভরি নয়। এরপর দেখো ইচ, এই ইজ তো হলো। এবারে দেখো ইদার, এই ইদারটা আমি কোথায় ব্যবহার করবো? ইআইটিএইচইআর। ইদারটা হচ্ছে দুটোর মধ্যে, আমার যখন দুটো অপশন থাকছে, দুটোর মধ্যে যখন একটাকে বোঝাবে, দুটোর মধ্যে যে কোনো একটা, সেক্ষেত্রে আমি কি বসাবো? ইদার। যেমন ইদার অফ দ্য টু বয়েজ ক্যান গো, তার মানে হচ্ছে দুটো ছেলের মধ্যে যে কোনো একজন যেতে পারে। তাহলে এই ইদার, এটা সবসময় মনে রাখবে, এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমি কি করলাম? দুজনের মধ্যে ভাগ করে দিলাম আলাদা আলাদা, মানে দুজনের মধ্যে যে কোনো একজন, হয় এ কিংবা বি। যদি একজনকে ধরি এ, একজনকে ধরি বি, তাহলে দুজনের মধ্যে যে কোনো একজন যেতে পারে। তাহলে ইদারটা হয়ে গেল কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আবার ইদারটা মনে রাখবে যে দুজনের মধ্যে, এটা কিন্তু পজিটিভ, দুজনের মধ্যে যে কোনো একজন। কিন্তু এখানে যদি আমি এই নিদার কথাটা ব্যবহার করি, তার মানে হচ্ছে দুজনের মধ্যে কেউ না। neither of the boys, neither of the two boys can go, তার মানে হচ্ছে দুজনের মধ্যে কেউ যেতে পারবে না।
তাহলে ইদার মানে হচ্ছে দুজনের মধ্যে একজন, আর নিডার হচ্ছে দুজনের মধ্যে কেউ না। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা বুঝতে পারলে তোমরা। তোমাদের এই প্রসঙ্গে বলি যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের আরেকটা অংশ আছে, সেটাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এটা আমি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের অংশ কেন বলছি, তোমাদের একটু আগে আমি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে এই ইচ কথাটা আমি ব্যবহার করলাম, কিন্তু রেসিপ্রোকাল প্রোনাউন কোনটা, যখন ইচ এর পরে তুমি কি লিখবে, আদার, হয়তো তোমরা দেখেছো, বা ওয়ান অ্যানাদার। তাহলে এইগুলোকে আমি কখন ব্যবহার করব, ইচ আদার, ওয়ান অ্যানাদার, এইগুলো কিন্তু একসাথে বসবে, ইচ এর পরে আদার বসবে এবং ওয়ান এর পরে অ্যানাদার বসবে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন the boys helped each other। তার মানে হচ্ছে ছেলে দুটি বা ছেলেগুলো একে অপরকে সাহায্য করেছিল। বা অন্য সেন্টেন্স লিখতে পারি, they fight with one another। মানে হচ্ছে তারা একে অপরের সাথে লড়াই। এবার একটা জিনিস আমি তোমাদের বলি যে এই যে ওয়ান অ্যানাদার এবং ইচ আদার, তুমি ভাববে যে আমি ইচ আদার কখন ব্যবহার করব, ওয়ান অ্যানাদার কখন ব্যবহার করব। আগে একটা নিয়ম ছিল যে দুজনের মধ্যে যদি হয় তাহলে সেখানে আমি ইচ আদার ব্যবহার করব, আর দুই এর বেশি হলে ওয়ান অ্যানাদার। কিন্তু বর্তমানে এই নিয়ম ফলো করা হয় না, তুমি যে কোনো জায়গায় দুই বা দুই এর বেশি হলো ইচ আদার বা ওয়ান অ্যানাদার যে কোনো একটা ব্যবহার করতে পারো। এবার আমাদের শেষ যে প্রোনাউনটা রয়েছে সেটাতে আসি, ইনডিফিনাইট প্রোনাউন। ইনডিফিনাইট কথাটা মানে হচ্ছে যেটা নির্দিষ্ট নয় বা যেটা সীমাবদ্ধ নয়, তার মানে হচ্ছে নির্দিষ্ট করে যখন বলা হবে না। এগুলো কোনগুলো, কোন প্রোনাউন গুলো এগুলো, যেমন হচ্ছে somebody, anybody, nobody, none, nothing, any, some, এগুলো হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। তাহলে এগুলো ইনডিফিনাইট প্রোনাউন কেন বলছি, যে এগুলো কিন্তু কোনো নাউনের পরিবর্তে সে অর্থে বসে না। এগুলো সাধারণত তুমি বলতে পারো কি, যেগুলো কোনো একটা উজ্জ্ব একটা নাউন আছে তার জায়গায় এটা বসছে। কিরকম বলি দেখো, somebody picked my pocket, মানে কেউ আমার পকেট কেটেছিল, তাই তো। তাহলে আমি কোনো পার্সনের পরিবর্তে এটা বসাচ্ছি না, আমি এটা যে কোনো কারোর ক্ষেত্রে ব্যবহার হতে পারে, বুঝতে পারলে। এইটা কেউ পার্টিকুলার কোনো পার্সন না, যে কেউ, মানে মানে যে কোনো একটা নাম তার জায়গায় বসতে পারে। আমি তো তার নাম জানি না, যে আমার পকেট কেটেছে তার নাম তো আমার জানার কথা নয়, তাহলে সেক্ষেত্রে আমি এটা কি ব্যবহার করছি, সামবডি, মানে এটা যে কেউ হতে পারে। আবার যেমন ধরো, one should obey one's parents, মানে হচ্ছে এই ওয়ানটাকে, এই ওয়ানটা হচ্ছে যে কেউ, তুমি আমি সবাই, মানে এটা আমি কি অর্থে ব্যবহার করছি, পার্টিকুলার কোন পার্সনের জন্য ব্যবহার করছি না, এটা সবারই ক্ষেত্রে প্রযোজ্য। কি, ওয়ান শুড ওবে ওয়ান্স প্যারেন্টস, মানে তোমার, আমি যদি বলি তোমার ক্ষেত্রে যে তোমার মা বাবার কথা মেনে চলা উচিত, বা আমি বলতে পারি সবারই মা বাবার কথা মেনে চলা উচিত। তাহলে এই ওয়ানটা কিন্তু পার্টিকুলার কোন নাউনকে রিপ্লেস করছে না, তাহলে এই ওয়ানটা হয়ে যাচ্ছে কি, ইনডিফিনাইট প্রোনাউন। ওকে, এবারে দেখি একটা অন্য একটা ইনডিফিনাইট প্রোনাউন দিয়ে, যেমন লিখছি অল, যেমন আই ওয়ান্ট অল, তার মানে হচ্ছে আমি সবগুলোই চাই, বা সবগুলো, বা সবটাও বলতে পারি, তার মানে হচ্ছে আমি সবটা চাই বা সবগুলো। তার মানে আমি জিনিসটার কথা এখানে বলছি না যে এই অল বলতে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে,
এই অলটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। ওকে, আবার দেখো সামথিং ইজ বেটার দেন নাথিং। তার মানে কি, যে কোনো কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো। এই কিছুটা আমি ইনডিফিনাইটলি ব্যবহার করছি, আবার নাথিংটা পার্টিকুলার কোনো জিনিসের কথা বলছি, এই দুটোর মধ্যে কোনোটাই। তাহলে এটাও ইনডিফিনাইট প্রোনাউন, এটাও ইনডিফিনাইট প্রোনাউন। তোমরা যখন পার্সোনাল প্রোনাউন পড়েছিলে, সেই পার্সোনাল প্রোনাউনে কিন্তু মনে আছে দেটা, দে হচ্ছে যেটা থার্ড পারসনের প্লুরাল নাম্বার, তাহলে সেটা হচ্ছে কি পার্সোনাল প্রোনাউন। কিন্তু এই দেটাও কিন্তু মাঝে মাঝে ইনডিফিনাইট প্রোনাউন হিসেবে ব্যবহার হতে পারে। তার মানে হচ্ছে দে যখন পার্টিকুলারলি কাউকে বোঝাবে না। কিরকম, যেমন ধরো they say that dead people go to heaven। তার মানে তারা বলে যে মৃত লোকেরা বা মৃত মানুষেরা কোথায় যায়, স্বর্গে। এখানে দেটা আমি পার্টিকুলার কোন এবিসিডি কোন পার্সনের কথা বলছি না, এখানে দে মানে হচ্ছে সবারই কথা বলছি। মানে সবাই বলে যে কি মৃত মানুষেরা কোথায় যায়, স্বর্গে যায়। তাহলে এই দেটা হয়ে গেল কি ইনডিফিনাইট প্রোনাউন। তাহলে দেটাকে আমি পার্সোনাল প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি, আবার ইনডিফিনাইট প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমার মনে হয় যে এই আগের দিনে যে ক্লাসটা করেছিলাম পার্সোনাল প্রোনাউন এবং এই যে প্রোনাউন গুলো আজকে পড়লে, এই দুটো মিলে তোমাদের প্রোনাউন সম্পর্কে একটা কম্প্রিহেনসিভ ধারণা দেবে। আর অবশ্যই তোমাদের বলবো যে তোমরা যদি আরো কিছু তোমাদের জানার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো এবং আমাকে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ।